শীতের এই সময় সবজিগুলোর সঙ্গে তো অন্য কোনো সবজির কোনো তুলনাই করা যায় না। তারপরেও আমার মনে হয় ফুলকপি এবং বাঁধাকপিটা সকলের পছন্দের তালিকার ফার্স্টেই থাকে। আজকে আমি ফুলকপি এবং বাঁধাকপি দিয়ে 4 ধরনের 4টি মজাদার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবজি লাভারদের জন্য মূলত আমার আজকের এই ভিন্ন ভিন্ন 4টি রেসিপি। খুবই সহজভাবে তৈরি করা যাবে এমন মজাদার 4টি সবজি পাকোড়া রেসিপি আপনাদের মাঝে আজকে শেয়ার করছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিগুলো দেখে আসি। আচ্ছা, বাঁধাকপির পাকোড়া তো আপনারা খেয়েছেন তাই না? তবে এইভাবে মসুর ডাল এবং বাঁধাকপির পাকোড়াটা কি কখনো খেয়েছেন? আমার বিশ্বাস আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করে পাকোড়া তৈরি করেন তাহলে এই পাকোড়ার পুরোই ফ্যান হয়ে যাবেন। পাকোড়াটি খেতে যেমন মজা আর তৈরি করাও এত বেশি সহজ হবে যে আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এখন থেকে তো বিকেলের নাস্তার জন্য আপনাদের আর কোনো চিন্তাই করতে হবে না। বাচ্চা থেকে বড় সবাই খুবই বেশি পছন্দ করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি একটি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির উপরের নষ্ট খোসাগুলোকে ফেলে দিয়েছি। তারপরে বাঁধাকপিটাকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়ে ছুরির সাহায্যে বাঁধাকপিটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন, যে যেটাতে কমফর্ট ফিল করেন আর কি। পুরোটা বাঁধাকপি কেটে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ। এবারে হাতের সাহায্যে আলতো করে একটু চেপে চেপে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানিটা আছে ওইটা বের করে আনতে হবে। খুব বেশি চেপে নিচ্ছি না, আলতো করে চেপে নিলেই দেখতে পারবেন কফিটা আগের তুলনায় সফট হয়ে এসেছে। এই পর্যায়ে কফিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এইদিকে হাফ কাপ মসুর ডাল আমি 1 ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজিয়ে রাখার ফলে দেখুন ডালটা অনেকটাই ফুলে নরম হয়ে এসেছে। কয়েকবার পানি বদলিয়ে ডালটাকে খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিচ্ছি। দেন ব্লেন্ডারের জারে একটু ব্লেন্ড করে নিচ্ছি। ডালটাকে ব্লেন্ড করে একেবারে মিহি পেস্ট করতে হবে না, ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন ডালের মধ্যে কিন্তু অনেকটাই আস্ত ডাল রয়ে গেছে। ডালটা ঠিক এরকম আধো ভাঙা পেস্ট করে নিলে পাকোড়াটাও অনেক বেশি ক্রিস্পি হয়। আর যদি একদম পেস্ট করে ফেলানো হয় সেক্ষেত্রে কিন্তু পাকোড়া খুব একটা বেশি ক্রিস্পি হয় না। আর এইদিকে দেখুন বাঁধাকপিটাকে আমি এক সাইডে রেখেছিলাম, প্রায় 8 থেকে 10 মিনিট পরে ফিরে আসলাম। এবারে হাতের সাহায্যে চেপে চেপে বাঁধাকপির এক্সট্রা পানিটাকে আমি নিংড়িয়ে নিচ্ছি। যতটা সম্ভব হয় চেষ্টা করবেন বাঁধাকপির মধ্যে থেকে পানিটা নিংড়িয়ে ফেলে দিতে, তাহলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে। পুরোটা বাঁধাকপির পানিগুলো নিংড়িয়ে নিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, সাথে আরও দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ লবণ। ঝালের জন্য আরও দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। আপনারা ঝালটা কেমন খেতে পছন্দ করেন ওইটা বুঝে কমিয়ে বাড়িয়ে দিবেন। তবে আমি পাকোড়াটা একটু ঝাল ঝাল করব, এজন্য শুকনা মরিচের গুঁড়াও দিয়েছি, আবার কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে যে মসুর ডালটা আমি বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এটা মূলত বাইন্ডিংয়েরও কাজ করবে, সেই সাথে পাকোড়ার টেস্ট বাড়াবে এবং পাকোড়াটা ক্রিস্পিও হবে। বাইন্ডিংয়ের জন্য আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। বেসনের পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার অথবা ময়দা এছাড়াও চালের গুঁড়াও দিতে পারেন। সবশেষে দিয়ে দিলাম হাফ কাপ ধনিয়া পাতা কুচি। এবারে সব কিছু আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মেশানোর সময় খুব বেশি প্রেশার ক্রিয়েট করে মেশাবেন না, তাহলে দেখা যাবে বাঁধাকপি থেকে আবারও পানি ছাড়তে শুরু করেছে। ওই ক্ষেত্রে মিশ্রণটা কিন্তু পাতলা হবে, আপনারা পাকোড়ার শেপ দিতে পারবেন না। এজন্য আলতো করে জাস্ট মিশিয়ে নিব। এরপরে আমি পাকোড়ার শেপগুলো তৈরি করে নিচ্ছি। আমি পেঁয়াজুর আকারে পাকোড়াগুলো তৈরি করব, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি পাকোড়াগুলো তৈরি করব। চলে যাচ্ছি তাহলে চুলাতে। চুলায় একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি হাই হিটে গরম করা যাবে না, মিডিয়াম হিটে গরম করে নিয়ে একে একে পাকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে, তাহলে উপরে সুন্দর একটা কালারও আসবে, সেই সাথে পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে।
আর অতিরিক্ত হিটে যদি ভেজে নেন তাহলে দেখবেন উপরে খুব দ্রুত কালার চলে আসছে আর পাকোড়াটা ভেতর থেকে খুব ভালোভাবে কুকড হয়নি, আবার ক্রিস্পিও হয়নি। এজন্য সময় নিয়ে ভেজে নেবেন। আমার এই পাকোড়াগুলো ভেজে নিতে সময় লেগেছে 10 থেকে 12 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন পাকোড়াগুলোর কত সুন্দর কালার চলে আসছে, সেই সাথে পাকোড়াগুলো ক্রিস্পি হয়েছে। আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পাকোড়াই তৈরি করা হয়ে গিয়েছে। একটি বাঁধাকপি থেকে দেখুন এখানে কতগুলো পাকোড়া তৈরি হয়েছে। ভেজে নিতে নিতে এখান থেকে বেশ কয়েকটি পাকোড়া কিন্তু আমি অলরেডি খেয়েও ফেলেছি। এত বেশি ফ্লেভারফুল ছিল পাকোড়াগুলো যা লোভ সামলানোটাই মুশকিল। আর আপনারা যদি এই পাকোড়াটা বাসায় তৈরি করেন, কেউ খাবে কেউ খাবে না এমনটা কিন্তু হবে না। বাচ্চা থেকে বড় সবাই একদম আঙুল চেটে পুটে খাবে। আজকে আমি তৈরি করব মুচমুচে ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়া তৈরি করার পরে ফুলকপির পাকোড়া থেকে বাজে একটা স্মেল আসে, যার কারণে কিন্তু আমরা অনেকেই এই পাকোড়াটা তৈরি করতে চাই না। তবে আজকে আমি এমন কিছু টিপস সহ এই পাকোড়ার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি। এত বেশি টেস্টি হবে ফুলকপির পাকোড়াটা, কোনো প্রকার গন্ধ আসবে না, খেতেও অনেক বেশি মজা হবে আলহামদুলিল্লাহ। চলুন রেসিপি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটি ফুলকপি নিয়েছি। আমি মোটামুটি একটি বড় সাইজের ফুলকপি নিয়েছি, কারণ একটু বেশি করেই বানাবো। আমার খুবই পছন্দ এই পাকোড়াটা। এখন ফুলকপিটাকে কেটে নিব। তার জন্য ফুলকপির পেছনের এই সবুজ অংশটাকে কেটে ফেলে দিয়েছি। এরপরে ফুলকপিটাকে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। ফুলগুলোকে একটু ডাঁটাসহ কেটে নিব, তাহলে ধরতে সুবিধা হবে। আর দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু বেশ বড়, এত বড় রাখা যাবে না। এজন্য বড় টুকরোগুলোকে আবার মাঝ বরাবর কেটে ছোট করে নিতে হবে, তবে খুব বেশি ছোট না করলেও চলবে। আমি ফুলকপির এই টুকরোগুলোকে কেটে ঠিক এই সাইজে করে নিচ্ছি। অনেক সময় ফুলকপির এই ফুলগুলোতে কিছু কালো দাগ পড়ে যায়, এগুলো ছুরির সাহায্যে এইভাবে চেঁচে ফেলে দিতে হবে। ফুলকপির টুকরোগুলোকে আমি কিন্তু খুব বেশি ছোট করছি না, মোটামুটি মিডিয়াম সাইজে রেখে দিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট করে রাখতে পারেন, তবে এর থেকে বড় রাখবেন না। ফুলকপিটা তো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এবারে চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছিলাম। পানিটা যখন গরম হতে শুরু করেছে ওই পর্যায়ে আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা এবার পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুলকপিটাকে কিছুক্ষণ একটু ভাপিয়ে নিব। খুব বেশি সময় দিয়ে ভাপানো যাবে না, জাস্ট 4 থেকে 5 মিনিট একটু ভাপিয়ে নিব। এরই মধ্যে দেখতে পারবেন ফুলকপিটা আগের থেকে সফট হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। 4 থেকে 5 মিনিট পরে যখন দেখবেন ফুলকপির কালারটা ঠিক এমন হয়ে এসেছে এবং আগের থেকে কিছুটা সফট এবং নরম হয়ে এসেছে, ওই পর্যায়ে সঙ্গে সঙ্গে পানি থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। ফুলকপিগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে আমি একটি ময়দার ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে এখানে চালের গুঁড়া নিতে পারবেন। কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দিলে পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন কম বেশি করে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুনের গুঁড়া, 1/2 টিস্পুন আদা গুঁড়া, 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1/2 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া। সাদার পরিবর্তে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন। 1/2 টিস্পুন দিলাম লবণ এবং 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি। পানিটা একবারে দিব না, অল্প অল্প করে দিব এবং মিক্সড করতে থাকবো। একেবারে পানি দিয়ে ফেললে ব্যাটারটি অনেক বেশি লিকুইড হতে পারে, এজন্য একটু একটু করে পানি অ্যাড করে দিয়ে পারফেক্ট কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটি খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এই থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ঘনত্বটা আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি, দেখতে পারছেন খুব বেশি পাতলাও না, আবার কিন্তু খুব বেশি ঘনও না। এই ব্যাটারের মধ্যে এবার আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলতো হাতে নেড়ে চেড়ে ব্যাটারটি আমি ফুলকপির সঙ্গে ভালোভাবে কোট করে নিচ্ছি। এ পর্যায়ে তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতো হাতে এবং ধীরে ধীরে এই কাজটি করে নিতে হবে। এছাড়া কিন্তু ফুলকপির টুকরোগুলো ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। ফুলকপির টুকরোর গায়ে ঠিক এমন কোটিং তৈরি হয়েছে। চলে যাচ্ছি তাহলে চুলাতে পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য। এদিকে চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি।
চুলার হিট থাকবে মিডিয়ামে। মিডিয়াম হিটে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। ফুলকপি তো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়, এছাড়াও ভাপিয়ে নেওয়ার সময় প্রায় 40 থেকে 50% মতো সেদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। এজন্য ভেতরে কুকড হবে কিনা এমন কোনো ভয় নেই, জাস্ট উপরটা সুন্দর মতো কালার আসা পর্যন্ত এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন দেখবেন তেলের মধ্যে বুদবুদ কমে গিয়েছে, ঠিক তখনই বুঝতে হবে পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এছাড়াও নেড়ে নেওয়ার সময় আপনারা বুঝতে পারবেন পাকোড়ার উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। সো এই পর্যায়ে তেল ঝরিয়ে পাকোড়াগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। গরম গরম এই পাকোড়াগুলো এখন জাস্ট খাওয়ার পালা। আমার তো দেরি একদমই সহ্য হচ্ছিল না, খুব দ্রুত ভিডিও শেষ করে পাকোড়াগুলো খেয়ে ফেলেছি। ফুলকপির পাকোড়ার মধ্যে তো ফুলকপির কোনো বাজে স্মেল ছিলই না। সসের মধ্যে ডিপ করে মুখে নিয়ে যখন বাইট দিচ্ছিলাম, এত সুন্দর মশলার ফ্লেভার ব্লাস্ট হচ্ছিল, জাস্ট আমেজিং। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা জাস্ট একবার বাসায় তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকে আমি তৈরি করব মুচমুচে বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপির এই পাকোড়াগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মজাদার। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা যায়, আর তৈরি করা এত বেশি সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পাকোড়াটা খুবই বেশি পছন্দ করে। আর এই সময় বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যায়, এখনই সময় এই বাঁধাকপির পাকোড়া তৈরি করে খাওয়ার। চলুন তাহলে রেসিপি দেখে নেই। বিসমিল্লাহ। পাকোড়া তৈরি করার জন্য এখানে বেশ বড় সাইজের একটি বাঁধাকপি নিয়েছি। আমি পুরোটা দিয়ে পাকোড়া তৈরি করব, কারণ আমি খুবই বেশি পছন্দ করি এই পাকোড়াটা। বাঁধাকপির উপরের নষ্ট খোসা বা পাতাগুলোকে আমি ফেলে দিয়েছি। তারপরে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে চিকন চিকন করে কুচি করে কেটে নিচ্ছি। আমি ঠিক এইভাবে চিকন করে কেটে নিয়েছি। এর থেকে একটু মোটা বা চিকন হলে তাতে কোনো প্রবলেম নেই। পুরোটা বাঁধাকপি এখানে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ লবণ। লবণ দিয়ে বাঁধাকপিগুলোকে এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে এভাবে মুথে নিচ্ছি। বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা পুরোটাই বের করে আনতে হবে। এজন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট আমি খুব ভালোভাবে মুথে নিয়েছি। তারপরে দেখুন এই বাঁধাকপি থেকে কি পরিমাণে পানি বের হয়েছে। পানিটা যতটা সম্ভব বের করে ফেলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বাঁধাকপির পাকোড়াগুলো খুবই বেশি ক্রিস্পি হবে। এবারে আমি হাতের সাহায্যে এইভাবে চিপে চিপে বাঁধাকপিগুলোকে আলাদা করে নিচ্ছি এবং পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। পানিটা খুব ভালোভাবে নিংড়িয়ে নিয়ে বাঁধাকপিগুলোকে আমি অন্য একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখুন কি পরিমাণে বাঁধাকপি থেকে পানি বের হয়েছে, এগুলো ফেলে দিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিয়ে দিবেন। আরও দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। আমি আগেও শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আবার কাঁচামরিচ দিলাম, কারণ আমি ঝাল ঝাল করে পাকোড়াটা তৈরি করব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা এখানে দিয়ে দিবেন। 1/2 কাপ দিলাম ধনিয়া পাতা কুচি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি বেসন এবং 1/2 কাপ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া, এগুলো পাকোড়াটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। সবশেষে দিয়ে দিলাম একটি ডিম। এবারে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে কোনো পানি অ্যাড করতে হবে না, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই দেখতে পারবেন খুবই আঠালো একটি মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে, যা পাকোড়া শেপ দিতে যথেষ্ট। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়েছে, অনেকটাই নরম এবং আঠালো। এখান থেকে খুব সহজেই পাকোড়া শেপ তৈরি করা যাবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেফে এই পাকোড়াগুলো তৈরি করতে পারেন, তবে আমি পেঁয়াজও যেভাবে তৈরি করা হয় ঠিক ওইভাবে তৈরি করে নিচ্ছি। আর পাকোড়ার পুরুত্ব খুব বেশি মোটা না করে একটু পাতলা করার চেষ্টা করবেন, তাহলে পাকোড়াগুলো খুবই ভালো হবে। চলে যাচ্ছি তাহলে চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে দেখুন একে একে আমি পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর এই পাকোড়া ভাজার জন্য তেলটা খুব বেশি হাই হিটে গরম করবেন না, তাহলে দেখবেন পাকোড়া ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসছে, আর ভেতরটা কিন্তু ভালোভাবে কুকড হবে না। এই পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন ভেতরটাও যেমন কুকড হয়েছে তেমনি এত বেশি ক্রিস্পি এবং মজাদার হবে, খেতে জাস্ট অসাধারণ। প্রায় 7 থেকে 8 মিনিট হাতে সময় নিয়ে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে আমি সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এর থেকে বেশি আর কালার নিয়ে আসবো না, আমার কাছে এই কালারটাই ভালো লাগে। আর উপরটাও বেশ ক্রিস্পি হয়েছে।
এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে এখানে আমার সবগুলি পাকোড়াই তৈরি করা হয়ে গিয়েছে। একটি বাঁধাকপি থেকে কিন্তু এখানে বেশ অনেকগুলো পাকোড়া তৈরি হয়েছে, অনেকজনই পেট পুরে খেতে পারবে। আর পাকোড়াগুলো কত বেশি পারফেক্ট হয়েছে দেখুন, ভেতরটাও এত ভালোভাবে কুকড হয়েছে যা আপনারা দেখেই বুঝতে পারছেন, আমাকে হয়তো খুব বেশি আর কিছু বলতে হবে না। সো এত সহজভাবে বাসায় যখন বাঁধাকপির পাকোড়া এত মজা করে তৈরি করা যায়, তাহলে আর দেরি কিসের, এখনই তৈরি করে ফেলুন। ফুলকপি দিয়ে তো অনেক ধরনের পাকোড়াই তৈরি করে খেয়েছি, তবে এইভাবে কখনো চপ তৈরি করে খাওয়া হয়নি। আজকে ফার্স্ট এই রেসিপিটি আমি ট্রাই করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিশ্বাস করুন, রেসিপিটি জাস্ট অসাধারণ, আমার কাছে খুবই ভালো লেগেছে। শীতের সবজি ফুলকপি শেষ হওয়ার আগে আগে অবশ্যই আপনারাও একবার ট্রাই করবেন। চলুন তাহলে রেসিপি দেখে নিই। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি একটি ফুলকপি নিয়েছি, চেষ্টা করবেন একটু ফ্রেশ দেখে নেওয়ার জন্য। এবারে ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি। একটু ভালোভাবে দেখে নেবেন ভেতরে কোনো পোকা রয়েছে কিনা। অনেক সময় দেখা যায় ফুলকপির ভেতরের অংশে কিন্তু পোকা বাসা বেঁধে থাকে। আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি। এবার চুলায় একটি হাঁড়ির মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। আগে থেকে হাঁড়িতে পানি ফুটতে দিয়েছিলাম এবং 2টি মিডিয়াম সাইজের আলু ছিলে মাঝখান থেকে টুকরো করেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। লবণ এবং হলুদটা ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবারে আলু এবং ফুলকপিটাকে সেদ্ধ করে নিচ্ছি, যতক্ষণ না প্রপারলি এগুলো কুকড হয়ে আসছে। এরই মধ্যে প্রায় 20 মিনিট হয়ে গেছে। আলু এবং ফুলকপিটা প্রপারলি কুকড হয়েছে আমি চেক করে নিয়েছি। একটি ছাঁকনি দিয়ে ফুলকপি এবং আলুগুলিকে আমি ছেঁকে উঠিয়ে নিচ্ছি। অন্য একটি পাত্রের মধ্যে উঠিয়ে এক সাইডে এগুলোকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে আমি বেসনের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। এখানে নিলাম আমি 1.5 কাপ বেসন, নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ি। এগুলো আমি আগে থেকেই চেলে রেখেছি, এজন্য আর চেলে নিলাম না, আপনারা অবশ্যই কিন্তু চেলে নেবেন। 1 চামচ দিচ্ছি লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ আদা গুঁড়া, হাফ চা চামচ রসুন গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ বেকিং পাউডার। এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এই শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি আদা এবং রসুনের পাউডারটা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে পাউডার না থাকলে অবশ্যই বাটাটা ব্যবহার করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি। একবারেই অতিরিক্ত পানি দিব না, কারণ কনসিস্টেন্সি কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আরও সামান্য একটু পানি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে এই ব্যাটারটিকে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই ব্যাটারটিকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু চপগুলো খুব ভালো ফুলবে না। আমি প্রায় 4 থেকে 5 মিনিট এভাবেই ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখনও বেশ ঘন আছে, এর মধ্যে আরও সামান্য একটু পানি লাগবে। আমি এ পর্যায়ে আবারও সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন আর ব্যাটারটি খুব বেশি ফেটতে হবে না, কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক পর্যায়ে নিয়ে আসতে হবে জাস্ট। ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা কেমন হবে আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। আমার হাতের একটি আঙুল ব্যাটারের মধ্যে ডিপ করব, দেখবেন ব্যাটারটি কিন্তু আঙুল থেকে ব্যাটারটি ফোটা ফোটা হয়ে পড়বে এবং ব্যাটারটি হাতের আঙুলের সঙ্গে খুব ভালো। ব্যাটারটি এক সাইডে রেস্টে রেখে নিতে হবে। ব্যাটারটি এবার চপের ভেতরে ফিলিংটা রেডি করে নিচ্ছি। আগে থেকে সেদ্ধ করা ফুলকপি এবং আলুটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, তবে একেবারে ঠান্ডা না করাই ভালো, একটু গরম থাকা অবস্থাতে ম্যাশ করে নেবেন, তাহলে খুব ভালো ম্যাশ হবে। আমি একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো ম্যাশার অথবা গ্লাসের পিছনের অংশ দিয়েও ম্যাশ করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয় আর কি। ম্যাশ করা হয়ে গিয়েছে। খুব মিহিভাবে ম্যাশ করতে হবে এমনটা না, এর মধ্যে একটু দলা বা গুটি থাকলে কোনো প্রবলেম হবে না। এবারে চলে যাচ্ছি চুলাতে পুরটা রান্না করার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এবারে নেড়ে চেড়ে পেঁয়াজটিকে একটু সফট করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসেছে,
পেঁয়াজটা যেন পুড়ে না যায় এজন্য 1 টেবিল চামচের মতো পানি এর মধ্যে দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ আদা গুঁড়া, 1/2 চা চামচ রসুন গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এবারে শুকনো মশলাগুলোকে সামান্য একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কিউব করে রাখা 1/2 কাপ টমেটো এবং দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। নেড়ে নিতে নিতে যখন দেখবেন টমেটোটা কিছুটা সফট হয়ে এসেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে, তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা ফুলকপি এবং আলুর মিশ্রণটা। এবারে নেড়ে চেড়ে মশলাগুলির সঙ্গে ফুলকপি এবং আলুর মিশ্রণটাকে খুব ভালোভাবে ভুনে নিচ্ছি। আলু এবং ফুলকপির এই পুরটা কষিয়ে নেওয়ার সময় বুঝতে পারবেন চারপাশে এত সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়েছে, মনে হবে বাসায় মাংস রান্না হচ্ছে। এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও 1/2 চা চামচ লবণ। অবশ্যই এই পর্যায়ে পুরটা টেস্ট করে নিয়ে লবণটা এর মধ্যে অ্যাড করে দিবেন। পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। থিকনেসটা দেখতে পাচ্ছেন আগের থেকে অনেকটাই হার্ড হয়ে এসেছে। চুলা থেকে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ ধনিয়া পাতা কুচি। এবার আর জাল করব না, চুলাটিকে অফ করে দিয়ে পুরটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং একটু অপেক্ষা করছি পুরটা ঠান্ডা হওয়া পর্যন্ত যেন হাতে টাচ করতে পারি। পুরটা যখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে তখন আমি হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে চপের শেপ তৈরি করে নিচ্ছি। আমরা যেভাবে আলুর চপ তৈরি করে থাকি ঠিক ওইভাবেই এই চপগুলোও তৈরি করে নিতে হবে। পরিমাণ মতো পুর নিয়ে হাতের মধ্যে গড়িয়ে একটু চেপে দিলে এমন একটি চপের শেপ চলে আসবে। আমি আরও একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আমি এইভাবেই চপগুলো তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন বা আকারে চপগুলো তৈরি করে নিতে পারেন। একইভাবে এখানে আমার সবগুলি পুর থেকেই চপ তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো চপ তৈরি হয়েছে। এবারে চলে যাচ্ছি চপগুলো ভেজে নেওয়ার জন্য। তার আগে অবশ্যই বেসনে কোটিং করে নিতে হবে। একটি করে চপ বেসনের মধ্যে এভাবে ডুবিয়ে আমি কোটিংটা করে নিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। চপ ফোলার একটি প্রধান টেকনিক হচ্ছে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যদি প্রপারলি গরম না হয় তাহলে কিন্তু চপ কখনোই ফুলতে চায় না। এজন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে চপ ছেড়ে দিবেন। দেখবেন ফুলে একদম টইটম্বুর হয়ে গিয়েছে। আমি মোটে 4টি চপ এখানে দিয়েছি। উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবং উপরটাও বেশ ক্রিস্পি হয়েছে। তবে এই চপগুলো খুব একটা বেশি সময় ক্রিস্পি থাকে না, তারপরেও কিন্তু খেতে মাশাআল্লাহ। সবগুলো চপ ভেজে নেওয়ার পরে দেখুন চপগুলো দেখতে কত বেশি লোভনীয় হয়েছে। একদম আলুর চপের মতোই লাগছে, তবে টেস্টের দিকে একটু ডিফারেন্ট আছে। আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। সো আমি রিকোয়েস্ট করব আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।